আমার বাচ্চাটা মারা গেছে আজকে 4 দিন। আমি বেঁচে গেছি হয়তো আরো দুঃখ ভোগ করতে। অবস্থা ব্যাগতিক আমার। বর্তমানে বাবার বাড়িতেই আছি। সিদ্ধান্ত নিয়েছি আর ফিরবো না ওই নরকপুরীতে। আমার সন্তানের মৃত্যুর জন্য সারহানকেই দায়ী করি আমি, যদিও জান দেওয়ার ও নেওয়ার মালিক আল্লাহ। আসলে এই বিষয়গুলো একটু বেশি সেন্সিটিভ হয়, এগুলো নিয়ে নেগেটিভ কথা বলা উচিত না। সারহান যদি সেদিন এতটা নেগেটিভ মনোভাব না প্রকাশ করতো তাহলে হয়তো বেঁচে থাকতো আমার ছোট্ট সোনা। আমার বাবা নিজে সারহানের সঙ্গে কথা বলেছে, শুনলাম সারহান নাকি অনুতপ্ত। এবার থেকে সে নাকি আমার সকল সুবিধা অসুবিধা মেনে চলবে, তাই বাবাও বোঝাতে লাগলেন আমায়। আর একবার সুযোগ দিতে বললেন, তার কথা মেনেও নিলাম আমি, যদিও মন থেকে নয়। আমি এসেছি থেকে দেখছি গুঞ্জন লুটছে, তাই একান্ত মান সম্মানের ভয়ে বাবা মা চাচ্ছিল আমি যেন শেষবার সুযোগ দিই সারহানকে। মাসখানেক থাকলাম বাবার বাড়ি, এরপর ফিরে এলাম আবারও। এ বাড়ির একটি মানুষের সঙ্গেও আর প্রয়োজন ব্যতীত কথা বলি না আমি, বলতে ইচ্ছেও করে না। সারহান নিজে থেকে আসে আমার সঙ্গে ভাব করতে, তবে আমি এড়িয়ে চলার চেষ্টা করি, বনিবনা তেমন নেই। রাতে সারহান ঘরে এলো, আমি দাঁড়িয়ে বিছানা ঝাড়ছিলাম। আমায় পেছন থেকে জড়িয়ে ধরে বলল, জানো মায়া, বাচ্চাটি হয়তো অনেক লাকি ছিল। ও চলে যাওয়ার দিনই আমার ব্যবসায় একটি বড় সড়ো ক্ষতি হয়েছে। প্রায় 1030 টাকা লস খেয়েছি। খুবই খারাপ লাগছে আমার, এই প্রথম এতগুলো টাকা লস গেল। আমি পেছন ঘুরে বললাম, সত্যি খুব দুঃখজনক। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। বাচ্চার কথা উঠলে আমার মনটা খারাপ হয়ে যায়। সিদ্ধান্ত নিয়েছি, সারহান যেদিন সন্তানের মর্ম বুঝবে, সমাজের কাছে আপন মানুষদের কাছে যখন তাচ্ছিল্যের শিকার হবে, সেদিনই ভেবে দেখব বাচ্চার কথা। মোট কথা, সারহানকে আমি ভালো রকমের একটা শিক্ষা দিতে চাই, বুঝুক সে। আমার ভাবনার মাঝখানে সারহান বলে উঠল, তুমি কিন্তু চাইলে আমাকে সাহায্য করতেই পারো। আমি হেসে বললাম, কিভাবে? তুমি তোমার বাবার থেকে লাখখানিক টাকা এনে দাও, আমি ব্যবসায় লাগাই। শ্বশুরের থেকে তো আর 20-30 হাজার টাকা নেওয়া যায় না, একটা ছোটলোকি ব্যাপার, তাই লাখখানিক টাকাই নিয়ে দাও। আমি কপাল কুঁচকালাম, একটু বাজিয়ে দেখতে চাইলাম। বললাম, ঠিক আছে এনে দেব, কিন্তু স্ট্যাম্পে সই করে টাকা নেবে, 6 মাস পর ফিরিয়ে দেবে। সারহান অট্টহাসিতে ফেটে পড়ে বলল, ধুর পাগল মেয়ে, শ্বশুরের থেকে টাকা নিয়ে কেউ ফিরিয়ে দেয় নাকি? তোমার বাবা মানে তো আমারও বাবা, তাই বুঝি? তা আমার বাবার ছেলে হিসেবে তুমি কোন দায়িত্বটা পালন করেছ? কিছুদিন আগে যখন আমার বাবা অসুস্থ ছিল, একবারও দেখতে গিয়েছিলে? জামাই হিসেবে তোমার তো উচিত ছিল একবার যাওয়া। তোমায় তো আমি জানিয়েও ছিলাম। উত্তরে তুমি কি বলেছিলে? হাতে টাকা পয়সা নেই, এখন যেতে পারবো না। বড় মেয়ের জামাই হিসেবে তোমার দায়িত্ব ছিল আমার অসুস্থ বাবাকে একবার চোখের দেখা দেখতে যাওয়া, কিন্তু তুমি যাওনি। অথচ তোমার সামান্য জ্বর এসেছিল দেখে আমার বাবা কত ফল সহ মুখরোচক কত খাবার নিয়ে দেখতে এসেছিল তোমায়। তুমি কি আমায় খাবারের খোঁটা দিচ্ছ মায়া? অবশ্যই না। তোমার কথার শুধু সঠিক জবাব দিলাম আমি। আচ্ছা যাই হোক, বাদ দাও, আমি তো তোমার বউ, তোমার আর্থিক ব্যাপারে কথা বলার রাইট আমার আছে। আচ্ছা সারহান, তুমি মাস শেষে সব টাকা কি করো? আমায় তো কখনো 500-1000-এর বেশি দাও না। সারহান আর চোখে তাকিয়ে বলল, হঠাৎ এই প্রশ্ন যে? আগে তো কখনো এমন কথা বলনি। এমনি জানতে ইচ্ছে করলো। আগে জানতে চাইনি বলে কি এখনো জানতে পারবো না? সে জানতেই পারে বউ হিসেবে। মায়ের অ্যাকাউন্টে সব টাকা দিয়ে দেই, আমার নিজস্ব কোনো ব্যাংক ব্যালেন্স নেই, সব মায়ের হাতেই থাকে। আমি হাসলাম, তারপর বললাম, দেখলে সারহান, দুনিয়াতে কত রকমের মানুষ আছে, এক মানুষের কত ভিন্ন ভিন্ন রূপ, কত দ্রুতই মানুষ রং বদলাতে পারে নিজের স্বার্থে। কিছু কিছু মানুষ স্বার্থের জন্য খুনও করতে পারে। ঠিক কি বলতে চাইছো তুমি? কথার মানে বুঝলাম না। আমি আবারও উপহাসসূচক হেসে বললাম, থাক, বুঝতে হবে না। সারহানের সাথে বেশি কথা বলতে ইচ্ছে করে না আমার। এরপর কেটে গেল অনেক দিন। সারহান চলে গিয়েছে। আজ শাশুড়ি মার সঙ্গে ব্যাংকে গিয়েছিলাম, সারহান টাকা পাঠিয়েছে, কিন্তু কি জানি সমস্যা হয় এবং সাইমারা বাড়িতে না থাকায় আমায় নিয়ে গিয়েছিলেন তিনি। পড়াশোনা জানা আমি, সাহায্য করলাম তাকে, অ্যাকাউন্ট লক হয়ে গিয়েছিল। যাই হোক, ফ্রেশ হয়ে নিলাম, তারপর চুলে রান্না বসালাম। হঠাৎ ফোনটি বেজে উঠল আমার। পাশ থেকে ফোনটি হাতে নিতেই দেখলাম রিমা অর্থাৎ শায়লাপুর ননদ কল দিয়েছে। ফোনটা রিসিভ করতে অপর প্রান্ত থেকে কান্নার আওয়াজ পেলাম। আমার মা মাত্র মারা গেছে মায়া ভাবি। শুনলাম ভাবি নাকি আমার ভাইকে কল দিয়ে বলেছে আমার মায়ের গহনার ভাগ নিতে আসছে সে। শোনেন মায়া ভাবি, আমি বলে দেই, ভাবি যদি আমাদের বাড়িতে আসে গহনা নিতে তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আমার মাকে একটা বারও দেখতে এলো না পাষাণরা, এমনকি বাচ্চাগুলোকেও পাঠালো না। জানেন, আমার মা মৃত্যুর আগে বারবার বাচ্চা দুটোর নাম নিয়েছে, কিন্তু পায়নি। মা আমার আক্ষেপ নিয়েই মারা গেল। ভাই চেয়েছে ভাবির সঙ্গে
সঙ্গে ছাড়াছাড়ি করবে, কিন্তু বাচ্চা দুটোর কথা ভেবে বুঝিয়েছি আমরা। আচ্ছা ভাবি, রাখি। আপনাকে কথা বলার কারণগুলো হলো, আপনার যে শাশুড়ি আমার সঙ্গে লাগতে আসবে আবার, মায়ের জন্যই মেয়ের এমন দশা। দেখবেন একদিন এদের উপযুক্ত শাস্তি হবে। কল রেখে আমি পানি পান করলাম। মহিলাটির জন্য অনেক দোয়া করে দিলাম। শায়লা আপু ও তার ছেলে মেয়ে সত্যি সত্যিই যাচ্ছে। শাশুড়ি তাকে শিখিয়ে দিচ্ছে সব গহনা নিয়ে আসবি হিসেব করে। শাশুড়ির গহনা সবসময় বৌমাদের হয়। আমি ঘরে ঢুকতে ঢুকতে বললাম, ওনার তো আরেকটি ছেলে আছে, মেয়ে আছে, যদি বড় ছেলের বউকেই সব দিয়ে দেয় তাহলে তো অন্যায় হবে। সব কথা এত নাক গলাও কেন মায়া? নিজের কাজে মন দাও না। ঠিক ভুল বিচার করতে হবে না তোমার, আর অন্যের ব্যাপারে মাথা ঘামানো বন্ধ করো। আমি আর জবাব দিলাম না। এবারের মানুষগুলোর সঙ্গে এই কারণেই কথা বলতে ইচ্ছে হয় না আমার। আর সারহাত, তার সঙ্গে তো কথা বলতে মাঝে মধ্যে রুচিতে বাঁধে। প্রতিবাদ করার জন্য প্রতিপক্ষের মানুষের একটু সামান্য জ্ঞান থাকা দরকার। এবারের কোনো মানুষের মধ্যে তা দেখি না আমি। তাই আর প্রতিবাদ কি, ঠিক মতো কথাও বলি না, নিজের মতোই থাকি। জানি না আমি মুক্তি পাবো কিনা। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার। সময় পার হচ্ছিল তার নিজ গতিতে, সেই সঙ্গে কাটছিল আমার জীবনের কুৎসিত মুহূর্ত। দেখতে দেখতে পার হলো প্রায় 4টি বছর। সারহান আগের মতোই আছে, সহ্য করতে করতে শুয়ে গেছে সব। সারহান বাড়ি আসে খুব কমই, 1 সপ্তাহ হলো বাড়ি এসেছে সে। আমি ঘরে বসেছিলাম, সারহান এসে বাথরুমে গেল। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। কাল আমি আমার বাবার বাড়ি যেতে চেয়েছি, আমার এক চাচাতো বোনের বিয়ে। সারহান বিয়ের দিন যাবে, আমি আগে ভাগেই যাব। শাশুড়ি মা আবার কাল নিজের ভাইয়ের বাড়ি যাবে, তাই আমি ভাবলাম আমার গহনাগুলো রাতেই নিয়ে আসি। এছাড়াও সকাল সকাল বেরিয়ে যাব। কালই গায়ে হলুদ, সব গুছিয়ে রাখবো রাতেই। মায়ের ঘরে গিয়ে বললাম, আমার গহনাগুলো দিন মা, আমার চাচাতো বোনের বিয়ে, গহনাগুলো পরে যাব আমি। বোনের বিয়ে দেখে কি ভারী ভারী গহনা পরতে হবে? কেন পরবো না মা, আমার তো আছেই সব। ভাবি, মা, কাকি সবাই পরবে, আমি কেন পরবো না নিজের জিনিস? মুখে মুখে এত চোপা করো না মায়া, গহনা বন্ধক রেখেছি স্বর্ণকারের কাছে। আমার মাথা ঘুরে গেল তার কথা শুনে। চেঁচিয়ে বললাম, আমার থেকে না শুনে আমার গহনা কেন অন্যের হাতে দিয়েছেন আপনি? কোন কারণে আমার জিনিস বন্ধক রেখেছেন? গলা নামিয়ে কথা বলো। সায়রা সাইমার জন্য 2টো গলার হার বানিয়েছি, সে সময় হাতে ক্যাশ টাকা ছিল না, তাই তোমার গহনা বন্ধক রেখেছি। টাকা হলে আবার ফিরিয়ে আনবো, চিন্তা করো না। পাগল নাকি আপনারা? কোন সাহসে আমার গহনাগুলো এমন করলেন আপনি? ওইখানে আমার মায়ের ও মৃত দাদির দেওয়া স্মৃতি আছে। কত বিপদ আসা সত্ত্বেও এই গহনাগুলোয় হাত দেয়নি আমার বাবা। আমার মায়ের বিয়ের গহনাও আছে কিছু। তিনি মুখ বেঁকিয়ে বললেন, তো আমি কি করব? রাগে যেন মাথা আমার আরো গরম হলো। হাত উঁচু করে বললাম, আমার গহনার যদি কোনো ক্ষতি হয়েছে কাউকে ছাড়বো না আমি। এই দৃশ্য বাহির থেকে দেখলো সারহান। পেছন থেকে আমার চুলের মুঠি ধরে গাড়ি দিয়ে বলল, আমার মায়ের সঙ্গে বেয়াদবি করিস, সাহস তো কম না তোর? আমার কান্না চলে এলো। কাঁদতে কাঁদতে বললাম, তোমার মা কি করেছে শুনেছো তুমি? আমার মা যা ইচ্ছা করবে। এ কথা শুনে আমি ঘরের দিকে যেতে যেতে বললাম, এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না আমি। সারহানও আমার পিছু নিল। ঘরে গিয়ে নিজের ব্যাগ গোছাতে লাগলাম। হ্যাঁ যাও যাও, ফিরতে আর হবে না তোমার। কোন নাগর আছে তার কাছে যাও। এই মেয়েকে কোন কুক্ষণে যে বিয়ে করেছিলাম, অবশ্য একে কি বলবো, এর মা বাবাই তো এমন নোংরা মা বাবার নোংরা মেয়ে। সারা শরীর রিড়িয়ে উঠলো আমার। রক্তচক্ষুতে তাকালাম সারহানের নিকট। দৌড়ে গিয়ে কলার চেপে ধরে চিৎকার করে বললাম, অনেক সহ্য করেছি, আর না, নোংরা হলো তুই। সারহান গর্জে উঠলো, আমায় ধাক্কা দিয়ে ফেলে দিল, কোমরের সোজরে লাথি দিল। চিৎকার করে উঠলাম আমি। পাশের বাড়ির ভাবি আর সেই চাচিমা ছুটে এলো। কিছুক্ষণের মধ্যেই রক্তক্ষরণ শুরু হলো আমার। রাহিমা ভাবি দৌড়ে এলো আমার কাছে, হতভম্ব হয়ে বলল, এত রক্ত, বিষয়টা স্বাভাবিক লাগছে না। এতক্ষণে মনে আমার একটি সন্দেহ তৈরি হলো। গত 2 মাস যাবৎ পিরিয়ড অফ আমার। বিষয়টি নিয়ে খুব একটা মাথা ঘামাইনি আমি। তার মানে কি আমি? বুকটা থক করে উঠলো। রাহিমা ভাবিকে অনুরোধ করে বললাম, আমায় ডাক্তারের কাছে নিতে, না হলে অনেক দেরি হয়ে যাবে। শাশুড়িমা কোনো মতে আমাকে হাসপাতালে যেতে দেবেন না। রাহিমা ভাবি এবং চাচি এক প্রকার লড়াই করে নিয়ে গেল আমায় হাসপাতালে। ব্যথায় আর অজানা শঙ্কায় কেঁদেছি সারা রাস্তা। পেট যেন আমার ছিঁড়ে পড়ছে। হাসপাতালে পৌঁছে ডাক্তার আমার কিছু পরীক্ষা করলো। রিপোর্ট হাতে আসলো। চিন্তিত হয়ে এগিয়ে এলো সে। কিছুটা বিলাপের স্বরে ডাক্তার আঙ্কেল বলল, এত বড় দুর্ঘটনা ঘটলো কি করে? উনি প্রেগনেন্ট ছিলেন, অতিরিক্ত চাপের জন্য বেবি মিসক্যারেজ হয়ে গেছে। আমি কাঁদতে কাঁদতে বসে পড়লাম। চিৎকার করে বললাম, ওই জানোয়ারকে আমি ছাড়বো না। হাসপাতাল থেকে বের হতে চাইলাম, হিতাহিত জ্ঞান হারিয়েছি। ভাবি অনেক কষ্টে সামলালেন আমায়। বাবার বাড়ি কল দিয়ে আসতে বললেন। মা, বাবা এবং মীরা এলো। আমার এমন অবস্থা দেখে মীরা কেঁদে জড়িয়ে ধরলো। ভাবিদের বাড়ি যেহেতু আমাদের পাশেই ছিল, তাই ঘটনার সব জানতো তিনি। বাবা ও মাকে শুরু থেকে সবটা খুলে বললেন। রেগে একাকার হলেন বাবা। সারহানকে মারতে চাইলেন এবং বললেন, আজকে আমার মেয়েকে ছাড়িয়ে নেব ওই পিশাচের হাত থেকে। আমি তাচ্ছিল্যের হাসি হেসে বললাম, বিয়ে দেওয়ার সময় তো এত ভাবেননি।
যখন আমার প্রথম বাচ্চার ক্ষতি হলো তখনও চুপ ছিলেন আপনারা। টাকা দেখে কুকুরের সঙ্গে আমায় বিয়ে দিয়েছেন। বাবা কান্নায় ভেঙে পড়লো, আমার হাত ধরে ক্ষমা চাইলো। মন গলে গেল আমার। যতই হোক বাবা তো ছোট থেকে মানুষ করেছেন কষ্ট করে। ভাবি ও চাচিমাকে ধন্যবাদ জানিয়ে ফিরিয়ে আনা হলো আমায়। বাবা সোজা উকিলের কাছে গিয়ে ডিভোর্স ফাইল করলেন। শেষমেশ সমাপ্তি ঘটলো আমার সংসার জীবনের। দীর্ঘ 4 বছর পর বিচ্ছেদ ঘটলো। একদম গুটিয়ে গিয়েছিলাম আমি, ঠিকমতো নাওয়া খাওয়া করতাম না। 4 দেওয়ালে বন্দি করে ফেলেছি নিজেকে। বাইরে থেকে সম্পূর্ণ আলাদা আমার জগৎ। বাড়ি থেকে বের হই না একদমই। আশেপাশের মানুষ কেমন যেন করুণা চোখে তাকায়। ও বাড়ির কেউ অনুতপ্ত না আজও। আমায় একটিবারের জন্য ফিরিয়ে নিতে বা কল পর্যন্ত দেয়নি। অবশ্য আমিও যেতাম না। ঘৃণা চলে এসেছে মানুষগুলোর প্রতি। আমি আমার কাবিনের 10 লাখ টাকা দাবি করেছি, দিয়েছে তারা। দেওয়ার সময় হাজার একটা অভিশাপ দিয়েছে। টাকাটা নিয়েছি জেদ করে।